প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। 52 ভাষা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। দেশের মানুষ এখন বেশি শক্তিশালী, উদ্যমী, সৃজনশীল বলে প্রধান উপদেষ্টার প্রশংসা। 17 ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক প্রদান। গত 3 জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালনকারী 21 ডিসি বাধ্যতামূলক অবসরে, 43 কর্মকর্তা ওএসডি। অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিএনপির আহ্বান। পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে মন্তব্য। এবং তৌহিদ হৃদয়ের সেঞ্চুরির পরও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। গিলের অপরাজিত সেঞ্চুরিতে ভারতের 6 উইকেটের জয়। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermix. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম হাই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত সংবাদ এবং প্রথমেই ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আর 1 ঘণ্টা পরই বাঙালি শ্রদ্ধা ভরে স্মরণ করবে 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের। অমর 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অমর 21 উদযাপন পরিষদ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানাবেন। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। একমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানানো শেষে দোয়েল চত্বর হয়ে টিএসসি, চাংখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে বের হতে হবে। ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবছর 17 ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে 21 পদকে ভূষিত করেছে সরকার। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। চক্র মালিথার রিপোর্ট। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে দেশের 18 ব্যক্তি ও দলকে এবছর 21 পদকে ভূষিত করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার যারা পদক পেলেন তারা হলেন শিল্পকলা চলচ্চিত্র শাখায় আজিজুর রহমান মরণোত্তর, 53টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। শিল্পকলার সঙ্গীতে ওস্তাদ নীরদবরণ বড়ুয়া মরণোত্তর ও নজরুল সঙ্গীতে উপমহাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট সকলকে। আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা,
সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর এবং সাংবাদিকতা ও মানবাধিকারে ডক্টর মাহমুদুর রহমান, গবেষণায় মইদুল হাসান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা এবং সাহিত্যে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত নবী ও মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও সাবাব মুস্তফা, এবং ক্রীড়া বিভাগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সম্মানিতদের হাতে পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে 1976 সাল থেকে 21শে পদক দেয়া হচ্ছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। আওয়ামী লীগ সরকারের সময়ে গত 3 সংসদ নির্বাচনে যেসব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 21 জনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে 43 জনকে। আগামীতে নির্বাচনে যেন কর্মকর্তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এছাড়া সাড্ডায় প্রশিক্ষণরত 6 শিক্ষানবিশ এএসপিকে চাকরিচ্যুত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 2014 ও 18 সালের নির্বাচনে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কয়েকজনকে দেয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। যাদের চাকরির বয়স 25-এর উপরে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আর যাদের চাকরির বয়স 25-এর কম তাদেরকে করা হয়েছে ওএসডি। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে তালিকা। জুলাই আগস্টের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সচিবালয়ে জনপ্রশাসন সচিব বলেছেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিতর্কিত নির্বাচন পরিচালনায় প্রতিবাদ না করে তখনকার জেলা প্রশাসকরা অপরাধ করেছেন। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে। ভবিষ্যতে সতর্ক থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সচিব। বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা শুরু হয়েছে। পৃথক আদেশে রাজশাহীর সাড্ডায় প্রশিক্ষণরত 40তম বিসিএস ব্যাচের 6 শিক্ষানবিশ এএসপিকে চাকরিচ্যুত করা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লাকসামে জনসভায় তিনি বলেন, পতিত স্বৈরাচার ভারতে বসেও ষড়যন্ত্র করছে। ৭১কে নিয়ে কটাক্ষ না করারও অনুরোধ জানান মির্জা ফখরুল। কুমিল্লার লাকসাম থেকে হাবিবুর রহমানের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামে বিএনপির সমাবেশ ঘিরে জনস্রোত। স্থানীয় নেতারা বলেন,
সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ রয়েছেন তারা। আগামীতেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্য আমাদের শক্তি। ভাগ্যের নির্মম পরিহাস তাজুল ইসলাম এবং তার দোসররা সেই ইন্ডিয়াদের পলায়ন করেছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই দাবি করে নেতারা বলেন, নির্বাচন ছাড়া অন্য কিছুই জনগণ মানবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, দু একজন নাবালক উপদেষ্টার কথা মতো আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি সঠিক পথে চলবেন, জাতি আপনার সাথে আছে, আমরা আপনার সাথে আছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে। এই জায়গা থেকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, ডক্টর ইউনূসকে, যেন জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশকে এগিয়ে নিতে নির্বাচনের বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। পারস্পরিক দ্বন্দ্ব ঘুচিয়ে আবারও এক মঞ্চে লাকসাম মনোহরগঞ্জ বিএনপি নেতারা। দীর্ঘ 16 বছর পর আজকের জনসভায় গণজোয়ার প্রমাণ করে দীর্ঘ জুলুম নির্যাতন করেও দমানো যায়নি জাতীয়তাবাদী শক্তিকে। সমাবেশ থেকে নেতারা বলছেন, 31 দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনে একসঙ্গেই কাজ করবেন তারা। লাকসাম স্টেডিয়াম থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। 18 বছর আদালতের বারান্দায় ঘুরে অবশেষে সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগ পাবেন 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জন। জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের নিয়োগ দিতে বলেছেন আপিল বিভাগ। রায় শোনার পর আবেগ আপ্লুত হয়ে আবেদনকারীরা বলেছেন, তাদের প্রতি অন্যায় হলেও ন্যায় বিচার পেয়ে এখন দ্রুত নিয়োগ চান। মাজহারুল রহমানের রিপোর্ট। 2008 সালের 3রা জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ 27তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের অপর একটি বেঞ্চ 2009 সালের 11 নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। প্রথম রায়ের বিরুদ্ধে নিয়োগ বঞ্চিত 25 জন আপিল বিভাগে 2টি লিভ টু আপিল করেন। দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকার 3টি লিভ টু আপিল করে। কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ সরকারের লিভ টু আপিল নিষ্পত্তি করে 2010 সালের 11 জুলাই রায় দেন। এতে রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন পৃথক আবেদন করেন। এই সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবে। দেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি। রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে নিয়োগ বঞ্চিতরা তাদের প্রতিক্রিয়া জানান। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। 2007 সালের 21 জানুয়ারি 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় 3567 জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্তের পর প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা। ঘুমিয়ে ঘুমিয়ে লাভ করার দিন ফুরলো বলে ব্যাংকের এমডিদের উদ্দেশ্যে রসিকতা করে কঠিন বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সামষ্টিক অর্থনীতি নিয়ে এক আলোচনায় তিনি বলেছেন, উচ্চ সুদে সরকারকে ঋণ দিয়ে বিনা কষ্টে বছর শেষে মুনাফা করার বদলে এখন উদ্যোক্তাকে ঋণ দিতে হবে। তাদের নেওয়া পদক্ষেপগুলো কাজ করার শুরু করেছে, ফলে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে এবং তা আরও কমবে। ওই আলোচনায় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতির চাপে মানুষ দিশেহারা। রিজভি নেওয়াজের রিপোর্ট। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজনে সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা। ব্যাংকিং খাতে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। অর্থ পাচার, ঋণ খেলাপি, ব্যাংক লুট, পাচার হওয়া অর্থ উদ্ধারে পদক্ষেপ, এমনকি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়েও কথা বলেন তিনি। ইনফ্লেশন কমেছে, আরো কমবে, অবশ্যই কমতে হবে। কেন কনভিকশন নিয়ে বলছি? বিকজ আমি প্রফেশনাল। পলিসিজ আর ওয়ার্কিং, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই, এবং ওয়ার্কিং ইন এ মার্কেট ওয়ে, সাস্টেইনেবল ওয়ে। এটাকে কোনো ম্যানিপুলেশনের কিছু নাই। বলছিলাম যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন, এতদিন পর্যন্ত গত 1 বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে, তারা টাকাটা দিয়ে দিত, একলাই পিএনআই প্রফিট বেড়ে যেত। এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে, লোন দিয়ে ব্যক্তি খাত থেকে লোন দিতে হবে তাদের, কারণ
সরকার রিটার্নটা অ্যাট্রাকটিভ হবে না। মূল্যস্ফীতি কমার বিষয়ে অবশ্য ভিন্ন অভিজ্ঞতা সিপিডি সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজের। গতকালকে আমি গেছিলাম হলো চেক আপে, সেখানে বলল যে যতজন নাকি চেক আপ করতে এখন আসে এটা আগের থেকে অর্ধেক হয়ে গেছে। কারণ কি? তার কারণটা হলো যে মানুষের প্রথমে তো তাদের খাদ্যের যেটা প্রয়োজনীয়তা সেটা তারা প্রথমে দেখবে, এবং সেটাতে যদি টাকা চলে যায় তাহলে তখন স্বাস্থ্যের দিকে সেখানে নজর কম পড়বে। আলোচনায় পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী আমানতকারীদের একজন প্রতিনিধিকে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখার প্রস্তাব দেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরের একটি বাসা থেকে ওয়াংডু নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে বিভিন্ন স্থানে 11টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। 14 নম্বর সেক্টরের ওই বাড়িতে সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন ওয়াংডু। তাকে হত্যার পর তার কয়েকজন সহকর্মী বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের। তিনি বাংলাদেশে দীর্ঘদিন ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন। ঘটনাস্থল থেকে নিহতের 2টি মোবাইল, কাপড় সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। গুরুতর আঘাতটা ডান পাশে, ডান গলার মানে কাঁধের উপরে, মানে ডান এসে ওইটা মেজর আঘাত। হ্যাঁ, মেজর আঘাতটা এখানে সবই ছুরিকাঘাত। ঘটনাস্থল কিছু মানে জুতার ছাপ আছে, জুতার ছাপ প্লাস ব্লাড সোয়াপ, ওনার নেল সোয়াপ, এগুলো আর কি। 2জন চাইনিজ ব্যক্তি, সাথে একজন বাঙালি ছিল এবং বাঙালি ড্রাইভার ছিল। ওই 2 চাইনিজ মেনলি ভিতরে ঢুকছে, ঢোকার 5 মিনিট পরেই তারা আবার দৌড়িয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, ভিডিও ফুটেজ এইটাই দেখা গেছে আপাতত। ধরন দেখে বোঝা যায় মিনিমাম 14-15 ঘন্টা আগে তাকে হত্যা করা হয়েছে। অমর একুশে বইমেলায় নতুন লেখকদের বইয়ের সমারোহ ছিল বৃহস্পতিবার। বিভিন্ন জেলা থেকে নতুন লেখকরা তাদের বই প্রকাশ করেছেন বইমেলায়। নতুন লেখকদের জন্য বইমেলা সাহিত্য অঙ্গনে একটি পরিচিতির প্ল্যাটফর্ম মনে করেন তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। অমর একুশে বইমেলা পাঠক লেখকদের এক তীর্থস্থান হয়ে উঠেছে। মরক উন্মোচন হয়েছে গল্প, কবিতা, উপন্যাস সহ বিভিন্ন বইয়ের। প্রবাসী ও দেশের বিভিন্ন অঞ্চলের লেখকদের বই প্রকাশের সুযোগ হয়েছে বইমেলাকে ঘিরে। এটা আমি প্রবাস জীবনের আমার একাকিত্ব সময় বা বিভিন্ন দুঃখ কষ্টগুলি, অনুভূতিগুলি আমি বরফের বাড়ির মাধ্যমে প্রকাশ করেছি। উঠতি বয়সী ছেলেমেয়েরা প্রেম করতে যাইয়া অনেক সময় বিপদে পড়ে, ভুল পথে চলে যায়। যাতে করে ভুল পথে না যায় তার একটা মেসেজ আছে এই গল্পগুলোতে। তো আমি চাই যে আমার এই বইটা এবার প্রত্যেক পাঠক এটা পড়ুক এবং কোনো না কোনো কবিতার কোনো না কোনো অংশের সাথে সে নিজেকে সংযুক্ত করুক। প্রকাশিত বইগুলোর মধ্যে বেশিরভাগই কবিতার বই। 24-এর গণঅভ্যুত্থান এবং শহীদদের আত্মার সাথে কথোপকথন এই কাব্যগ্রন্থে আছে। রহস্যময় অদৃশ্য জগৎ, কারণ নামের মধ্যে এই বইটার ভিতর কী রয়েছে সেটা পাঠকরা অনুভব করতে পারবে। প্রথমে রয়েছে রহস্য, এরপর রয়েছে মানে সাবজেক্ট সেটা হচ্ছে অদৃশ্য জগৎ। সুতরাং পাঠকের যারা এই বিষয়ে মানে কৌতূহলী তাদের বুঝতে অসুবিধা নেই যে এর ভেতর কি থাকতে পারে। আমার এইসব স্মৃতিকথা লিখতে ভালো লাগে এই কারণে যে এখানে অনেক কিছু মজার গল্প আছে, কিছু অভিজ্ঞতার কথা আছে, অনেকে পড়তে ভালো লাগবে। এটি শুধুমাত্র একটু কবিতার সংকলন নয়, আমার কাছে মনে হয় এটি জীবন এবং বাস্তবতার সমন্বয় বলতে পারেন। নবসাহিত্য কেন্দ্রের উদীয়মান কবি স্বীকৃতি পেয়েছেন মনোয়ার হোসেন। আমার ভালো লাগছে যে আমি গর্বিত যে একটি বই প্রকাশ করে যে পাঠক বা কাব্যপ্রেমীদের নিকট একটি আনন্দময় উপস্থাপন করতে পারবো। ইসরায়েলের যে অবিচার এবং ইহুদিদের যে নির্মম অবিচার এই মুসলিম ইসের উপরে, এটা পড়লে মানুষ এক নজরে জানতে পারবে। ডক্টর সেলিম জাহানে 2টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে। বইমেলার 19তম দিন শেষে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 1800 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। শুধু আইনের প্রয়োগই নয়, বরং সার্বিক জনসচেতনতায় নীরব এলাকাকে শব্দ দূষণমুক্ত রাখা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। দুপুরে সচিবালয়ের সামনে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি উদ্বোধনকালে কথা বলেন তিনি। সচিব বলেন, শ্রবণ শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি শব্দ দূষণের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ব্যাপক প্রচার প্রসারের বিকল্প নেই। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী সরকার ঘোষিত নীরব এলাকা, সচিবালয় চতুর্দিক, আগারগাঁও এলাকায় নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সব এলাকা, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, সচিবালয়ের সামনে, অফিস, আদালত, আবাসিক এলাকা
এইসব জায়গায় যাতে নীরবতা বজায় রাখতে পারি এবং আমাদের যে শব্দের মানমাত্রা আছে সেটি সম্পর্কে আমরা প্রতিটি নাগরিক যেন জানি যে আমরা কতটুকু শব্দ আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী। ক্লাবের সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক কাজী রওনক হোসেনের পরিচালনায় এবং শামীমা চৌধুরীর সঞ্চালনায় ক্লাবের সদস্যরা কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ সময় আরও ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনায়াজ বেগম পলি, আব্দুল হাই শিকদার ও অন্যরা। বুলবুল ললিতকলা একাডেমি বাফা, সরগম সাংস্কৃতিক দল, উদ্ভাস নৃত্যকলা একাডেমি ও শহীদ সাংস্কৃতিক দল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে বসল বিজেপি সরকার। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেত্রী রেখা গুপ্ত। বৃহস্পতিবার দুপুরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন 50 বছর বয়সী রেখা। মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা। রেখা গুপ্ত দিল্লির চতুর্থ এবং বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তর আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং সর্বশেষ আম আদমি পার্টি এএপির অতিশী দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। দিল্লি বিধানসভা এবারে নির্বাচনে শালিমার বাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। এবার আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইসক্রিনে প্রদর্শন করা হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও প্রহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। আইসক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারী রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে, নেহা, নরেশ ভুইয়া, শহীদুল আলম সাচ্চু ও অন্যরা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নীলফামারী ফিলিপিন্সের সাথে বাণিজ্য সম্প্রসারণে চিটাগং উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফিলিপিন্সের অ্যাম্বাসেডর মিসেস নিনা প্যারেলি চেইলিংট। চিটাগং উইমেন চেম্বারের প্রেসিডেন্ট আবিদা সুলতানা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফিলিপিন্সের কনসাল জেনারেল মোহাম্মদ আব্দুল আওয়াল, ফিলিপিন্সের ভাইস কনসাল মিসেস লিন আর গুথারিস, উইমেনের চেম্বারের সদস্য হামিদা আক্তার, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা আবিদ আওয়াল ও অন্যরা। সভায় মেড ইন চিটাগং শীর্ষক তৈরি পণ্য প্রদর্শনী আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে লক্ষ্মীপুরে গণসমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারের প্রধান কাজ হচ্ছে প্রয়োজনীয় সংস্কার সেরে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সংস্কারের নাম করে নির্বাচন নিয়ে টালবাহানা করা চলবে না। আউটার জেলা স্টেডিয়ামে সমাবেশের সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সরকারের দায়িত্ব পরিষ্কার, তাদের জনমতের বাইরে গিয়ে তারা একদিকে বলছে যে যেখানে ঐক্যমত সেই সংস্কারগুলো করবে, আর বাকিগুলো আগামী নির্বাচন হবে। যদি তাই হয়ে থাকে তো যে সমস্ত কথা আমি বললাম, আনুপাতিক নির্বাচনে কোন ঐক্যমত নাই।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি ১৯ জেলে সহ ৪টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসাদউদ্দিন বলেন, নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার ১৯ জেলে ধরে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এই ঘটনায় বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর আগে ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া ৪ বাংলাদেশি মাঝি মাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের গত ১০ দিনেও ফেরত দেয়নি আরাকান আর্মি। পরিবেশগত সুরক্ষা ও শ্রমিকের ন্যায্য মজুরি ও স্বাস্থ্য অধিকার নিরাপত্তা এবং শ্রমিক সংগঠনের অধিকার নিশ্চিতে চামড়া শিল্পের সমৃদ্ধি আসবে বলে মত বিশেষজ্ঞদের। রাজধানীতে এক সংলাপে বক্তারা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনায় গুরুত্ব আরোপ করেন। শ্রম অধিকার বিষয়ক সংগঠন ওশি ফাউন্ডেশনের আয়োজনে সরকারি সংস্থা, ট্রেড ইউনিয়ন ও বেসরকারি সংগঠনের ৫০ জন প্রতিনিধি অংশ নেন। সে সময় ট্যানারি শিল্পের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং ট্যানারি শিল্প নগরীতে শ্রমিকদের জন্য হাসপাতালে প্রতিষ্ঠার দাবি জানানো হয়। জাহাজ ভাঙা শিল্পের দূষণ থেকে চট্টগ্রামের নদী সমুদ্র সুরক্ষিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসার সভাপতি এম এ হাশেম রাজু সভাপতিতে মানববন্ধনে পরিবেশ, নদী গবেষক ও উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম এ গফুর, প্রফেসর ডক্টর আতিকুর রহমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান সহ সংগঠনের নেতারা বক্তৃতা করেন। রাপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের উচ্ছেদ বন্ধ ও নারী উদ্যোক্তাদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তারা এই দাবি জানান। মানববন্ধনে ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়েছে। এ সময় দলের কেন্দ্রীয় নেতাকর্মী সহ জেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, এই সরকার নির্বাচনের নামে টালবাহানা করছে। পালিয়ে যাওয়া সরকারের বিচারের সম্মুখীন না করা ও সংস্কারের নামে ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না। আমরা চাই এত সংস্কার না করে যেই কতটুকু সংস্কার লাগবে, যেটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারগুলা করে অতি সত্বর এখানে বলা আছে নির্বাচনের রোড ম্যাপ। আমি বাংলাতে সোজা কথায় বলি, আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহিন আল রাজি সভাপতিতে প্রধান অতিথি ছিলেন এম ইস্পাহানী লিমিটেডের পরিচালক মির্জা আলী ইস্পাহানী। সে সময় আরও উপস্থিত ছিলেন ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রেক্টর লেফটেন্যান্ট কর্নেল মঈনুল ইসলাম চৌধুরী ও অন্যরা। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ৫২ ভাষা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। দেশের মানুষ এখন বেশি শক্তিশালী, উদ্যমী, সৃজনশীল বলে প্রধান উপদেষ্টার প্রশংসা। ১৭ ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১ পদক প্রদান। গত ৩ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালনকারী ২১ ডিসি বাধ্যতামূলক অবসরে, ৪৩ কর্মকর্তা ওএসডি। অনিশ্চয়তা না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিএনপির আহ্বান। পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে মন্তব্য। এবং তৌহিদ হৃদয় সেঞ্চুরির পরও বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। গিলের অপরাজিত সেঞ্চুরিতে ভারতের ৬ উইকেটে জয়।
প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।